নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে বিকেল 5টায়। মূলত বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই বৈঠক। পাশাপাশি রাজ্যের দাবি দেওয়া নিয়েও আলোচনা হতে পারে। রাজীব রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। রাজীব, একদিকে যেমন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদ জানাবেন মুখ্যমন্ত্রী, এই বিষয়টি তিনি নিজেই দিল্লি যাওয়ার আগে জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের দাবি দেওয়া নিয়েও আলোচনা হতে পারে দুজনের মধ্যে। ঠিক কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? একেবারে প্রতিশঙ্কর, আজকে বিকেল 5টায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তিনি জানিয়ে এসেছেন যে তিনি সীমান্তরক্ষী বাহিনীর যে এলাকা বৃদ্ধি 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে, নজরদারির এলাকা, তা নিয়ে তিনি আগেই তার প্রতিবাদ জানিয়েছেন চিঠি লিখে। এখন সরাসরি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তিনি তার বক্তব্য পেশ করবেন। পাশাপাশি কেন্দ্রীয় যে প্রকল্পগুলি রয়েছে, একাধিক প্রকল্প যেগুলো রাজ্যে বিভিন্ন রাজ্যে চলে, তাতে কেন্দ্রীয় সরকারের যে যে টাকা দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, সেই টাকা বকেয়া রয়েছে বহু ক্ষেত্রে, এমনটাই অভিযোগ রাজ্যে। সেই বিষয়গুলো নিয়ে তিনি সরব হবেন। এছাড়াও ইয়াস, আমফান এবং যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিয়েও মুখ্যমন্ত্রী সরব হবেন প্রধানমন্ত্রীর কাছে, যাতে রাজ্যের যে বকেয়া টাকা সেগুলো যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়। বিকেল 5টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে দেশ। তার কারণ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তার দিল্লি শহরের দ্বিতীয় দিনেই একের পর এক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের দাবি দাবা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন। অতএব এই যে দুটি দিক, মুখ্যমন্ত্রীর একদিকে তিনি প্রশাসনিক প্রধান, অন্যদিকে রাজনৈতিক নেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রচার বিস্তার করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীর সফর, এবারের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। অনেক ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে, এবং আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি জানিয়েছিলেন যে বিএসএফ মানে বিজেপি সেফ। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না। বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন বিএসএফ এর বিরুদ্ধে লড়াই না করে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করুন, শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিএসএফ দের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের বিরুদ্ধে লড়াই না করে বাংলাদেশ থেকে আসা, পশ্চিমবঙ্গের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জেএমবি জঙ্গি থেকে শুরু করে যারা পশ্চিমবঙ্গকে তারা করিডোর হিসেবে ব্যবহার করছে, লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে, এটা দেশের জন্য এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের ক্ষেত্রে খুব লজ্জার বিষয়। এদিকে উল্টোডাঙ্গা সেখানে আগুন লেগেছে, ভোর 3:30 নাগাদ আগুন লাগে। আরিফ রোডের ডালের গুদামে আগুন লাগে। এই মুহূর্তে আগুন অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। 11টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। উজ্জ্বল রয়েছেন। উজ্জ্বল, এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কি? দেখো, তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে। একটু আগেও যে চিত্র আমরা দেখছিলাম যে কুলিং এর কাজটা করা হচ্ছিল, কিন্তু এখন সেটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফায়ার পকেট থাকার কোনো আশঙ্কা নেই বলেই মনে করছে দমকল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু এখানে যেই জায়গাটায় যেখানে মনে করা হচ্ছিল যে ফায়ার পকেট থাকতে পারে সেখানটাতেও কিন্তু জল পৌঁছে গিয়েছে, ফলত ইয়াতে ফায়ার পকেট থাকার আর কোনো আশঙ্কা নেই। এই জায়গায় আগুন লাগার পরই কিন্তু এখানে ছুটে এসছে এলাকার কাউন্সিলর অনিন্দবাবু, চলে এসেছেন। আমরা কথা বলবো তার সঙ্গে যে অনিন্দবাবু, যে এই জায়গাটা দাঁড়িয়ে যে পরিস্থিতি, রাত্রিবেলা আগুন আপনি এসছেন, কিরকম বুঝছেন? তার কারণ এখানকার লোকের অভিযোগ রয়েছে যে এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে। দেখুন, আজকে কোথা থেকে লাগলো তো এখনো বোঝা যাচ্ছে না। একটা গোডাউন আর একটা মিল, রানিং মিল, এবং কোথা থেকে লেগেছে সেটা নিশ্চয়ই অনুসন্ধান করে, এনকোয়ারি করে, ইনভেস্টিগেশন করে বের করবে। কিন্তু যেভাবে হোক পাশেই একটা ঘন বস্তি অঞ্চল, আপনারা লক্ষ্য করছেন, বহু মানুষের বসবাস, ভয় ছিল সেখানেই। এবং আমাদের একটা 24 ঘন্টার এখানে একটা জলের ব্যবস্থা ছিল, যারা ওইখান থেকে ওই জলটা দিয়ে আগুনটাকেই বস্তির মধ্যে আসতে দেয়নি। এটা একটা বিরাট মঙ্গল। এবং বস্তির ছেলেরা আপ্রাণ চেষ্টা করেছে, তারা উঠে, কয়েকজন ইনজিওর্ড হয়েছে, 2-3 জন ওপর থেকে কিছুটা পড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আগুনটা কন্ট্রোলে।
তো আমরা কথা বলছিলাম, একটা বিষয় জানার চেষ্টা করছিলাম যে এখানটায় যেভাবে রাত্রিবেলা আগুন লেগেছিল এবং এর আগেও যেরকম ভাবে যে অভিযোগটা বাবা করে আসছিল এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু এলাকার মানুষ তাদের বক্তব্য, যেহেতু একটা জনবসতিপূর্ণ এলাকা, সেখানে দাঁড়িয়ে পরিকাঠামোর অভাব রয়েছে বলে তাদের অভিযোগ ছিল। এখন অবশ্যই দমকল তার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে কিভাবে আগুন লাগলো এবং সেইখানে দাঁড়িয়ে যথেষ্ট পরিকাঠামো ছিল কিনা। তবে প্রাথমিক তদন্তে অনুমান যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং দমকল তার তদন্ত শুরু করে দিয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। সরাসরি কথা বললাম প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। 3:30 নাগাদ লেগেছে। তো পাড়ার পেছনে যারা বস্তি যারা আছে এদের বাড়িতে আগুন লেগেছে, এরা না জল ঢেলেছে না কাউকে ডাকাডাকি করেছে, এরা ভিডিও করছে ছাদ থেকে। বরঞ্চ বস্তির যারা আছে তারা আমাদেরকে ডেকে ডেকে তুলে তারা জল নেওয়ার চেষ্টা করছে, তারাই আগে দমকলে খবর দিচ্ছে, তারাই সব করেছে। আমরা ছাদ থেকে জল ঢালছি কিন্তু তারা কিচ্ছু করেনি। যাদের বাড়ি যে ডালগোলা, ইভেন ওরা যে 3 ফুট ছেড়ে করতে সেটাও ওরা জানে না, বাড়ির দেওয়ালের সাথে ওরা করে গেছে সমানে। ওদের মানে হয়ে গেছে, ওরা কোনো কিছু বলে আপনারা থানায় কমপ্লেন করুন গিয়ে, আপনাদের কোনো কিছু মানে অভিযোগ থাকলে আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন, এই কথাটা বলতে থাকে। তা আমাকে মানে বহুবার বলা হয়েছে এদের, আর এইটা ফার্স্ট বার নয়, এটা নিয়ে 3rd বার। আর আজকে যে ভয়ঙ্কর আগুন, আমাদের মানে বাড়িতে আমরা যদি না উঠতে পারতাম এবং এরা যদি না আমাদেরকে ঠিক মতো অ্যালার্ট করতো তাহলে হয়তো আমরা মানে। এবার ত্রিপুরার খবরের দিকে নজর রাখবো। পুরো ভোটের মুখে ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। ভোট মিটলে ব্যবস্থা, হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। প্যারাট্রুপ একটা লিডারের যে রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মাঝে যে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো, কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ছড়াও। কাজে যারা এই সমস্ত করছে, আমি আশিসবাবু শুধু না, অগণিত বিজেপি কার্যকর্তাদের একটাই শুধু ভাবনা চিন্তা যে এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে। ওনার বাবাও একবার মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ আন্দোলন হয়েছে, রিভোল্ট হয়েছিল। আর লোকসভা নির্বাচনের আগের ওনার বক্তব্যটা শুনে নেবেন, আজকে নির্বাচনের আগের ওনার বক্তব্যটা মিলিয়ে নেবেন। যতটা বলছেন ওনার ব্যক্তিগত লাভালাভের বিষয়, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন। ওনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি পছন্দ করেন না, ওনার ওই জায়গাতে ওনার আক্রোশটা, সেটাকে মেটানোর জন্য উনি সবসময় 19 থেকে এই কাজটাই করছেন। এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছেন। তৃণমূলকে জিজ্ঞেস করে কাকে বহিষ্কার করব, কাকে আবিষ্কার করব, আমরা তাদেরকে জিজ্ঞেস করে আমরা করি না। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনই দলের গুন্ডারাজের কথা বলছেন। আগরতলার বিধায়কের বক্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ কুণাল ঘোষের। ভারতীয় জনতা পার্টির নেতা সুদীপ রায় বর্মন, তিনি ত্রিপুরার একজন নাগরিক হিসেবে যেভাবে এই বিজেপি সরকারের এবং বিজেপির মদতপুষ্ট গুন্ডাদের লাগাম ছাড়া সন্ত্রাস, গণতন্ত্রের কণ্ঠরোধ এবং চূড়ান্ত অপশাসনের মুখোশ খুলে দিয়েছেন এবং বিরোধিতা করেছেন, আমরা তার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। নেতৃত্বকে বলার পরেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক দেখে সরাসরি মানুষের কাছে বিজেপির বিবেকের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। হিম্মত থাকলে আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি, চ্যালেঞ্জ তৃণমূল নেতা ব্রাত্য বসুর। ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধেই বিরোধী দলের উপর গুলি না চালিয়ে, ফলস মামলা না দিয়ে, ঢিল না ছুড়ে, পাথর না ছুড়ে, বাইক বাহিনী দিয়ে অত্যাচার না করে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক। তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি এরা আসলে ভিতুর দল, সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে, তাহলে বুঝবে একটা মুরদ আছে। ত্রিপুরা পুরভোট পিছুতে তৃণমূলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। তবে অবাধ এবং সুষ্ঠু ভোটের লক্ষ্যে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ
শীর্ষ আদালতের। প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল আবেদন খারিজ। নির্বাচন পিছিয়ে দেওয়া হয়নি, একেবারে শেষ এবং চরম পর্যায়ে কিভাবে নির্বিঘ্নে ভোট নিশ্চিত করা যায় সেটা দেখতে হবে। নির্বাচন নিরাপত্তার জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্যের কোথায় কত বাহিনী রয়েছে তাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত, এবং একাধিক পদক্ষেপের কথা সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে। নির্বাচন নিরাপত্তার জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সুপ্রিম কোর্টের তরফে জানতে চাওয়া হয়। বালিকে পৃথক পুরসভা করা নিয়ে জটিলতা। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিল ইতিমধ্যে পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। আজও সেই বিলে সই করেননি রাজ্যপাল। অনেকেই মনে করছেন রাজ্যপাল এই বিলে সই না করলে হাওড়া পুরভোটের দিন ঘোষণার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্যপাল এখনো পর্যন্ত সেই বিলটিতে সই করেননি, এবং সেই বিল যদি রাজ্যপাল সই না করেন তাহলে হাওড়া পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সমস্যার মধ্যে পড়তে হবে। পুরভোট নিয়ে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করে চিঠি দিয়েছেন রাজ্যপাল। চিঠিতে লিখেছেন, রাজ্য সরকারের কথায় চলছে কমিশন। কমিশন যদি নিজেকে রাজ্য সরকারের শাখা ভাবে তাহলে সেটা সংবিধান রীতির বিরোধী। দুপুরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য সরকারের কথায় চলছে কমিশন, যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে সেই চিঠিতে এরকমই উল্লেখ, কমিশন নিজেকে সরকারের শাখা ভাবতে পারে না। হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ার, হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি। বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের বিজেপি সাংসদ। 2019 সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি। কীর্তির পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিহারের আর এক নেতা পবন ভার্মা। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ভার্মা প্রাক্তন জেডিইউ নেতা নীতিশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ममता जी में वो सार्थक नेतृत्व है जिसके साथ मैं जुड़ सकता हूं, इसलिए मैंने মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গীতিকার জাভেদ আখতার এবং বাজপেয়ী ঘনিষ্ঠ বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নিও। নিউজ 18 বাংলা। পুরো ভোটের মুখে ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, যাকে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক, তাহলে বুঝবে একটা মুরদ আছে। বিজেপি শাসিত ত্রিপুরায় বৃহস্পতিবার পুরো ভোটের ত্রিপুরা এমনিতেই গরম। তৃণমূল বিজেপি মুখোমুখি। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বিজেপির অস্বস্তি বাড়ালেন পদ্ম শিবিরেরই বিধায়ক সুদীপ রায় বর্মন। একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল, তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ হচ্ছে। আই স্পিক ফর ইননিউমারেবল থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ বিজেপি কার্যকর্তাস টুডে, যে দিস হুলিগানস আর ব্রিংিং ইন ব্যাড নেম ফর দ্য পার্টি এন্ড ফর আওয়ার ন্যাশনাল লিডার্স। আগরতলার বিজেপি বিধায়কই বিপ্লব দেবের সরকারকে নিশানা করছেন। ভোট বাজারে একে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল।
বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। নেতৃত্বকে বলার পরেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক দেখে সরাসরি মানুষের কাছে বিজেপির বিবেকের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। Childish and palliative leader and company, they have failed to understand. And when they understand, it will be too late for them. এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। একে প্রতিপক্ষ তৃণমূলের আক্রমণ, অন্যদিকে ঘরের লোক সুদীপ রায় বর্মনের তোপ। ভোটের আগে জোড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। ভোটের মাঝখানে তো আর কোনো ব্যবস্থা হবে না, কিন্তু সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বিশ্লেষণ সমস্তটাই দল করছে, কাজেই যথাসময়ে যথা ব্যবস্থা হবে। অবভিয়াসলি কঠোর পদক্ষেপ অন দ্য বেসিস অফ এভিডেন্স। যতটা বলছেন ওনার ব্যক্তিগত লাভালাভের বিষয়, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন, এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছেন। একদা ত্রিপুরায় তৃণমূলের মুখ ছিলেন সুদীপ রায় বর্মন, তারপর ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে। পুরো ভোটের আগে সেই সুদীপই যেন পদ্মের কাঁটা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানা ও সুমন বসুর সঙ্গে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ইভিএম কম, তাই একদিনে রাজ্যের সব পুরসভায় ভোট সম্ভব নয়, আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হোক শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায়। কোর্টে বলেছে রাজ্য, রাজভবন যদিও চায় ভোট হোক একদিনে। একই দাবি বিরোধীদের। রাজ্যের সমস্ত পুরসভায় একদিনে ভোট করাতে যত ইভিএম দরকার তত নেই। সোমবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই জানালো রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের বক্তব্য, 112টি পুরসভায় একসঙ্গে ভোট করাতে 30,173টি ইভিএম। সংসদের শীতকালীন অধিবেশনে আসছে ক্রিপ্টোকারেন্সি বিল। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল 2021 সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে। সূত্রের খবর, ভারতে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি বন্ধ করার সম্ভাবনার কথা রয়েছে এই বিলে। রিজার্ভ ব্যাংকের হাত ধরে ভারতের নিজস্ব ডিজিটাল কারেন্সি তৈরির সম্ভাবনার কথাও রয়েছে এই বিলে। ডিজিটাল কারেন্সি নিয়ন্ত্রণ করা ও ক্রিপ্টোতে বিনিয়োগকারীদের সুরক্ষা এই বিল। বিলের খবর প্রকাশ হতেই ধস ক্রিপ্টো বাজারে। বিটকয়েনের দর পড়ল 17%, ইথেরিয়ামের দর পড়ল 15%। স্পেনের লা পামা আগ্নেয়গিরির অগ্নুৎপাত তীব্রতর হওয়ায় বন্ধ রাখা হয়েছে লা পামা এয়ারপোর্ট। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। 50 বছর পর গত সপ্তাহে ফের জেগে উঠেছে স্পেনের ক্যানারি দ্বীপে অবস্থিত লা পালমা আগ্নেয়গিরি এবং উত্তর পশ্চিম স্প্যানিশ দ্বীপ লা পালমাকে কাঁপিয়ে পরপর কয়েকটি ছোট ভূমিকম্প হয়, আর ভূমিকম্পের পরই জেগে ওঠে লা পালমা আগ্নেয়গিরি। লা পামা আগ্নেয়গিরির অগ্নুৎপাত তীব্রতর হওয়ায় ইতিমধ্যে লা পামা এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে। সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে 15,687টি। আদালতে জমা দেওয়া হলফনামায় একাধিক দফায় পুরো ভোট করানোর পক্ষে সওয়াল করেছে রাজ্য সরকারও। রাজ্যের বক্তব্য, করোনা পরিস্থিতিতে রাজ্যে 8 দফায় বিধানসভা ভোট করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মডেলকে সামনে রেখেই একাধিক দফায় পুরো ভোট চায় রাজ্য। প্রথম দফায় 19 ডিসেম্বর ভোট হোক কলকাতা এবং হাওড়া পুরসভায়। রাজভবন যদিও চায় সব পুরসভায় ভোট হোক একসঙ্গেই। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, রাজভবন চায় শুধু কলকাতা হাওড়া নয়, সব
পুরসভাতেই ভোট হোক একসঙ্গে। পর্যাপ্ত পরিকাঠামো কেন নেই কমিশনের হাতে, সে প্রশ্নও তোলেন রাজ্যপাল। রাজ্যপাল ডাকতে পারেন, রাজ্যপালের এখতিয়ার একটা থাকে, আর বিরোধী দলের পার্টি প্রেসিডেন্ট বা নেতার এখতিয়ার আরেকটা জায়গায় থাকে। দুটোকে মিশিয়ে ফেললে চলবে না। ইলেকশন আধিকারিকে শেখালাম আর নিজে মানলাম না, এটা হয় না। নিজের আচারী ধর্ম পরের শেখাও। রাজ্যপালের মতো বিরোধীরাও চান ভোট বকেয়া রয়েছে রাজ্যের এমন সমস্ত পুরসভায় একদিনে নির্বাচন হোক। সোমবার কমিশনের ডাকা সর্বদল বৈঠকেও সেই দাবি তোলেন তাঁরা। শুধু কলকাতা আর হাওড়া করিয়ে দিলে সব পরিষেবা ঠিক হয়ে যাবে বাংলা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর নিশ্চিতভাবে সব জায়গায় ইলেকশন হোক, এটা আমরা চাইছি। নির্বাচন করতে হবে সঠিক সময়ে। কিউতে বলা আছে 5 বছরের বেশি মেয়াদ থাকবে না, সেইটা কোনোটাই মান্যতা নির্বাচন কমিশন দিচ্ছে না। Preliminary first meeting of the State Election Commission in connection with the coming corporation election of Kolkata and Howrah. পুরভোট কবে হবে এখনো ঠিক নেই, তবে ভোট ঘিরে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। বুধেই সুখবর, শীতের মুড অফ কাটছে। কাল থেকেই রাজ্যে রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ভোরের দিকে হালকা ঠান্ডা, বেলা বাড়লেই বেশ গরম, হচ্ছে ঘাম, আবার রাতে ঠান্ডা ঠান্ডা ভাব। নিম্নচাপের কাঁটায় শীত এসেও আসছে না। অবশেষে সুখবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকেই রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে কলকাতায় পারদ ছবে 18 ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে সেটা প্রায় 4 ডিগ্রি মতো সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা, আর 26 তারিখ থেকে এটা 18-র কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে রোগ, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চারা। চিকিৎসকরা বলছেন শীতের শুরুতে সতর্ক থাকতে হবে। মাস্ক পরে বাইরে ঘোরাফেরা করুন। মাস্ক বায়ুবাহিত রোগের সংক্রমণ আটকায়। কান ঢাকা টুপি এবং মাফলার ব্যবহার করুন। শরীর খারাপ হলে ডাক্তার দেখান। এয়ার পলিউশন বাড়ার জন্য কি হচ্ছে, বাচ্চাদের শ্বাসজনিত অসুস্থতা যেগুলো সেগুলো বাড়ছে, যেমন ফ্লু বাড়ছে, নিউমোকক্কাল ডিজিজ যেগুলো সেগুলো বাড়ছে। সিজন চেঞ্জের জন্য যেটা প্রথম প্রিকশন হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করা বন্ধ করা। এই ওয়েদারটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা আদর্শ সময়। যদি মাত্র এই ধরনের যদি সিমটম থাকে, গলা ব্যথা, কাশি, একটু হালকা হালকা জ্বর, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোভিডের টেস্টটাও করাবেন। বাচ্চাদের এই সময় খুব সহজেই একটু ঠান্ডা, ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যায়। তো আমরা বারবার যেটা বলি যে যতটা সম্ভব আপনারা একদম কোল্ড এক্সপোজারটা আটকাবেন। শীতের